হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হলো বাস্তুতন্ত্রের উপাদান। একে ইংরেজিতে বলে কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। দেখো, বাস্তুতন্ত্রের উপাদান আলোচনা করতে গেলে আগে আমাদেরকে বাস্তুতন্ত্র কী সেটা জানতে হবে। আমি খুব ছোট করে সহজভাবে বাস্তুতন্ত্র কী সেটা বলে দিচ্ছি। দেখো, ধরো এটা আমাদের চারপাশের পরিবেশ, এটা হলো আমাদের পরিবেশ, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে আমাদের চারপাশের অনেক বড় একটা এলাকা নিয়ে সমস্ত আমাদের চারপাশে যা আছে সবই তো পরিবেশ। পরিবেশ হলো একটা বড় বিষয়। এর মধ্যে যখন আমি ছোট ছোট জায়গাকে নির্দিষ্ট নির্দিষ্ট পরিবেশকে যখন আমি ধরবো তখন সেটা হয়ে যাবে এক একটা বাস্তুতন্ত্র। যেমন ধরো তৃণভূমির বাস্তুতন্ত্র, ধরো এখানে তৃণ রয়েছে, তৃণভূমির বাস্তুতন্ত্র। আবার হতে পারে অরণ্যের বাস্তুতন্ত্র, গাছ রয়েছে, ঠিক আছে। আবার হতে পারে পুকুরের বাস্তুতন্ত্র। তার মানে অনেক বড় পরিবেশের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট পরিবেশকে দেখো, এই পরিবেশের পুরো পরিবেশের মধ্যে যেখানে তৃণভূমি রয়েছে সেই স্থানটাকে আমরা তৃণভূমির বাস্তুতন্ত্র বলছি। আবার এই একটা বড় পরিবেশের মধ্যে যখন অরণ্য রয়েছে তখন অরণ্য বাস্তুতন্ত্র হচ্ছে। পুকুর হলে সেটা নির্দিষ্ট পুকুরেরই বাস্তুতন্ত্র। এরকমভাবে বাস্তুতন্ত্র হচ্ছে। এবার বাস্তুতন্ত্র কাকে বলে? দেখো, বাস্তুকতার অর্থ হলো বাসস্থান, আর তন্ত্র হলো ওই বাসস্থানের মধ্যে যে অবস্থা। দেখো, একটি বাসস্থানের মধ্যে কারা থাকবে? অনেক ধরনের উদ্ভিদ, অনেক ধরনের প্রাণী, অর্থাৎ জীব নিয়ে জীব থাকবে, এবং জীবের বেঁচে থাকার জন্য জড় উপাদানও দরকার। উদ্ভিদ যেমন সূর্যের আলো ছাড়া খাদ্য উৎপাদন করতে পারবে না, আবার উদ্ভিদ থেকে বিভিন্ন প্রাণী কিন্তু তার খাদ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য পেয়ে থাকে। তাহলে উদ্ভিদ এবং প্রাণী তো বসবাস করবে কোনো বাসস্থানের মধ্যে, এবং তার সঙ্গে বিভিন্ন জড় উপাদানও থাকবে। এবং জড় উপাদান এবং সজীব উপাদানের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া বা বিভিন্ন জীবেদের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলে কোনো একটি নির্দিষ্ট পরিবেশে যে অবস্থা সৃষ্টি হয় তাকেই বলা হয় বাস্তুতন্ত্র, ঠিক আছে। এবার আমরা বাস্তুতন্ত্রের উপাদানগুলো সম্পর্কে জানব। বাস্তুতন্ত্রের উপাদানগুলো কি কি? দুটো প্রধান উপাদানে ভাগ করা যায় বাস্তুতন্ত্রের উপাদানকে। একটা হলো সজীব বা বায়োটিক উপাদান, আর একটা হচ্ছে অজীব বা জড় বা অ্যাবায়োটিক উপাদান। আমরা সজীব বা বায়োটিক উপাদানকে প্রথমে আলোচনা করে নিচ্ছি। সজীব মানে কি? যার প্রাণ আছে, অর্থাৎ এর মধ্যে কি কি আসবে? যে সমস্ত জীবের প্রাণ রয়েছে তারাই হবে সজীব উপাদান। যেমন উৎপাদক, পরভোজী খাদক এবং বিয়োজক। উৎপাদক কি? উৎপাদক হচ্ছে এমন জীব যারা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, সূর্যের সৌরশক্তিকে নিজের দেহে আবদ্ধ করে খাদ্য উৎপাদন করে। তাহলে এই কারণে উৎপাদককে কি বলা হয়? স্বভোজী, বা উৎপাদককে কিন্তু প্রডিউসারও বলা যায় ইংরেজিতে। এবার উৎপাদক পরভোজী খাদক কাকে বলে? পরভোজী খাদক হলো যে সমস্ত প্রাণীরা নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভরশীল, তাদের বলা হয় পরভোজী খাদক। আর বিয়োজক কি? বিয়োজক হলো যখন উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় তখন তাদের দেহের যে জটিল রাসায়নিক যৌগগুলোকে ভেঙে ফেলে এবং নিজেরা তার থেকে পুষ্টি সংগ্রহ করে, এবং বাকিটা অজৈব সরল যৌগ হিসেবে পরিবেশে মুক্ত করে দেয়, ঠিক আছে। দেখো, যখন পরিবেশে মুক্ত হবে তখন কিন্তু সেটা অজৈব হবে, তখন সেটা জৈব হবে না। জৈব উপাদান তখন হবে যখন কোনো উদ্ভিদ বা
প্রাণীর দেহে বর্তমান থাকবে সেই উপাদানটা, তখন সেই উপাদানটা জৈব উপাদান হবে। কিন্তু যখন বিয়োজকদের মাধ্যমে কোনো মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ যখন মুক্ত হয়ে পরিবেশে মুক্ত হয়, তখন সেটা কিন্তু আর জৈব উপাদান থাকবে না, তখন সেটা সরল অজৈব উপাদান রূপে পরিবেশে মুক্ত হয়ে যাবে। এবার আমরা পরভোজী খাদককে আমরা আবার দুটোর ভিত্তিতে এর ভাগ হয়ে থাকে। পরভোজী খাদককে আমরা দুটোর ভিত্তিতে ভাগ করতে পারি। কি কি? একটা হলো খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে এই পরভোজী খাদককে আমরা তিনটে ভাগে ভাগ করি। কি কি? প্রাথমিক খাদক। প্রাথমিক খাদক কাকে বলে? প্রাথমিক খাদক হলো যারা উৎপাদক থেকে নিজের খাদ্য সংগ্রহ করে। ঠিক আছে, এর জন্যই প্রথম খাদক। দেখো, প্রথম খাদক এই উৎপাদক বা সবুজ উদ্ভিদ খায় যারা, তারাই হলো প্রাথমিক খাদক। এদেরকে যেমন ফড়িং, হরিণ, এরা কি করে? এরা ঘাস, লতা পাতা এগুলো খায়, তাই এদেরকে কিন্তু তৃণভোজী প্রাণীও বলে। এই প্রাথমিক খাদক কিন্তু তৃণভোজী প্রাণী হয়। এবার 2 নম্বর কি না, প্রাথমিক খাদকের পর দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক। ঠিক আছে, যেমন উদাহরণ কি? দ্বিতীয় স্তরের খাদক কি করে না, প্রাথমিক খাদকদের খায়। দ্বিতীয় স্তরের খাদকরা প্রাথমিক খাদকদেরকে খেয়ে বেঁচে থাকে। যেমন ব্যাঙ, বাঘ, ছোট ছোট মাছ। ব্যাঙ কি করে? ব্যাঙ কেন দ্বিতীয় স্তরের খাদক? দেখো, ব্যাঙ প্রাথমিক খাদক হরিণকে খায়। বাঘ দ্বিতীয় স্তরের খাদক কেন? কেননা বাঘ প্রাথমিক খাদক হরিণকে খায়। ঠিক আছে, এবার আমি তৃতীয় স্তরের খাদক, 3 নম্বর হলো তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক। এরা দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদকদেরকে খায়। যেমন সাপ। সাপ কাকে খায়? ব্যাঙ খায়। আবার শোল মাছ কাকে খায়? দেখো, ছোট ছোট মাছকে খায়। ঠিক আছে, বোয়াল মাছও ছোট মাছদের খেয়ে নেয়। তাহলে খাদ্য এবং খাদক সম্পর্কের ভিত্তিতে কেন না, দেখো, প্রাথমিক খাদক হচ্ছে উৎপাদককে খেলো, আবার প্রাথমিক খাদককে দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদকে রাখলো, একে আবার প্রগৌণ খাদকে রাখলো। তাহলে খাদ্য এবং খাদক এই সম্পর্কের উপর ভিত্তি করে হলো কিন্তু পরভোজী খাদক হলো। পরভোজী খাদক কেন এরা? কেননা এরা কেউ কিন্তু নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। এরা খাদ্যের জন্য প্রাথমিক খাদকেরা প্রত্যক্ষভাবে উৎপাদকের ওপরে এবং দ্বিতীয় স্তরের এবং তৃতীয় স্তরের খাদকেরা পরোক্ষভাবে উৎপাদকের ওপরে নির্ভর করে থাকে। এবার আমরা দেখব খাদ্যাভ্যাসের ভিত্তিতে পরভোজী খাদককে খাদ্যাভ্যাসের ভিত্তিতে কটি ভাগে ভাগ করা যায়। দেখো, পরভোজী খাদককে খাদ্যাভ্যাসের ভিত্তিতে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে তৃণভোজী খাদক, যাকে ইংরেজিতে হার্বিভোর বলা হয়। উদাহরণ কি? হরিণ। তৃণভোজী কেন? কেননা ওরা তৃণ খায়, ঘাস, লতা পাতা এসব খায়। হরিণ খায়, তাই হরিণ হলো তৃণভোজী খাদক। এবার দ্বিতীয় হচ্ছে মাংসাশী বা স্তন্যপায়ী খাদক। দেখো, খাদ্যাভ্যাসের ধরন অনুযায়ী বলছে, মানে কি ধরনের খাদ্য খায় সেই অনুযায়ী। মাংসাশী কেন? বাঘ কি করে? বাঘ হচ্ছে প্রাথমিক খাদকদের খায়, অর্থাৎ মাংস খায়। মানুষও তাই, মানুষ তো মাংসও খায়। তাহলে বাঘ এবং মানুষ কিন্তু মাংসাশী খাদকও, আবার এরা স্তন্যপায়ী, এরা স্তনপান করে। তাই বাঘ এবং মানুষ দুটোই কিন্তু মাংসাশী স্তন্যপায়ী খাদক। ঠিক আছে, এবার 3 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের অনুযায়ী সর্বভুক খাদক। সর্বভুকের মধ্যে কারা কারা পড়ছে? মানুষ। কেন? কেননা মানুষ হচ্ছে উদ্ভিদ খায়, আবার মাংসও খায়, তাই জন্য মানুষ হলো সর্বভুক প্রাণী, সর্বভুক খাদক। তাহলে খাদ্যাভ্যাসের ধরন অনুযায়ী আমাদের 3টে ভাগ হয়ে গেল: তৃণভোজী খাদক, মাংসাশী, স্তন্যপায়ী খাদক আর সর্বভুক খাদক। বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে আমরা সজীব উপাদান পড়লাম। এবার আমরা বাস্তুতন্ত্রের অজীব উপাদান পড়ব। বাস্তুতন্ত্রের অজীব উপাদানকে আমরা জড় উপাদানও বলে থাকি, আবার একে ইংরেজিতে আমরা অ্যাবায়োটিক কম্পোনেন্টও বলে থাকি। বাস্তুতন্ত্রের জড় উপাদান কি না, যে বাস্তুতন্ত্রের মধ্যে যে সমস্ত উপাদানের কোনো প্রাণ নেই, অর্থাৎ প্রাণহীন উপাদানই হলো কি জড় উপাদান। এই অজীব বা জড় উপাদানগুলোই কিন্তু আমাদের বাস্তুতন্ত্রের সজীব উপাদানকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, দেখো, অজীব উপাদানকে আমরা
বা জড় উপাদান বা অজৈব উপাদানকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো অজৈব পদার্থ, যাকে ইংরেজিতে বলা হয় ইনঅর্গানিক কম্পোনেন্ট। 2 নম্বর হলো জৈব পদার্থ, যাকে ইংরেজিতে বলা হয় অর্গানিক কম্পোনেন্ট। এবং ভৌত উপাদান বা প্রাকৃতিক উপাদান, এবং ভৌত উপাদান বা প্রাকৃতিক ভৌত উপাদান বা প্রাকৃতিক উপাদান, যাকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে, এবার আমরা তাহলে জড় উপাদানের মধ্যে তিনটে ভাগকে আমরা এক এক করে দেখছি। দেখো, অজৈব পদার্থ বা ইনঅর্গানিক কম্পোনেন্টের মধ্যে কি কি পড়ে না, বিভিন্ন গ্যাস রয়েছে। কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন প্রভৃতি গ্যাস রয়েছে। এছাড়া কিছু খনিজ লবণও রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লোহা, গন্ধক প্রভৃতি খনিজ পদার্থ রয়েছে, যেগুলো কি হয় না ভূরাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভূরাসায়নিক চক্রের মাধ্যমে কি করে? পরিবেশের ভারসাম্য রক্ষা করে। যেমন নাইট্রোজেন সাইকেল আমরা পড়েছি, নাইট্রোজেন চক্রাকারে পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে বিভিন্ন গ্যাসের আবর্তন আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে এই অজৈব পদার্থগুলো কি হয় না ভূরাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশের মধ্যে ভারসাম্যকে কিন্তু রক্ষা করে। এবং অজৈব পদার্থকে কারা গ্রহণ করে? উদ্ভিদ দেহে অজৈব পদার্থ প্রবেশ করে, এবং যখন প্রবেশ করে তখন এই উপাদানগুলো, এই অজৈব পদার্থ থেকেই কিন্তু বিভিন্ন জৈব পদার্থ গঠন হয়। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রভৃতি কিন্তু এই অজৈব পদার্থ যখন জীবদেহে প্রবেশ করে তখন এই সমস্ত পদার্থর সহায়তায় এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট প্রভৃতি গঠিত হয়। অর্থাৎ দেখো, এই জড় উপাদান কি করছে না সজীব উপাদানের মধ্যে জীবদেহে জৈব রাসায়নিক গঠনে সাহায্য করছে। তাহলে নিয়ন্ত্রণ করছে জড় উপাদান। অজৈব পদার্থ সজীব দেহে কি করছে? সজীব দেহে প্রবেশ করলো, উদ্ভিদ দেহে প্রবেশ করলো, এবং বিভিন্ন প্রাণী দেহে কিন্তু এই জৈব পদার্থ গেল। এবং এই জৈব জীবদেহ যখন মারা যাবে তখন তাদের শরীরে পচন ঘটাবে কি? উদ্ভিদ। এবং প্রাণীরা যখন মরে যাবে তখন তাদের শরীরে পচন ঘটাবে বিয়োজক। এবং বিয়োজকরা বিয়োজিত করে এই সমস্ত জৈব পদার্থ কিন্তু আবার অজৈব পদার্থ রূপে পরিবেশে ফিরে আসবে, এবং পরিবেশ থেকে সেই অজৈব পদার্থগুলোকে এই জৈব পদার্থ কি হবে না অজৈব পদার্থ রূপে কিন্তু পরিবেশে ফিরে আসবে, এবং অজৈব পদার্থকে আবার উদ্ভিদ গ্রহণ করবে এবং বিভিন্ন প্রাণীদেহে কিন্তু সঞ্চারিত হবে। তাহলে এভাবে জড় উপাদান কি হচ্ছে? এই অজৈব পদার্থ এবং জৈব পদার্থ হলো পরিবেশের মধ্যে, জড় উপাদানের মধ্যে এই দুটো কি না দুটোই হলো রাসায়নিক উপাদান, এবং এটা হলো ভৌত উপাদান। তাহলে জড় উপাদানকে আমরা কি কি দুটো ভাগে ভাগ করতে পারি? একটা হলো রাসায়নিক, আর একটা হলো ভৌত, যার প্রাকৃতিক একটি অবস্থা রয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখি ভৌত উপাদান বা প্রাকৃতিক উপাদান কি। দেখো, ফিজিক্যাল কম্পোনেন্ট, ভৌত উপাদানকে আমরা কি বলতে পারি? ফিজিক্যাল কম্পোনেন্ট। একে আমরা প্রাকৃতিক উপাদানও বলে থাকি। কি কি প্রাকৃতিক উপাদান? সূর্যালোক, বৃষ্টি, তাপ, বাতাস, আর্দ্রতা। ঠিক আছে, এই সমস্ত কিছু, এই তিনটেই কিন্তু আমাদের, এগুলো হচ্ছে জড় উপাদান, যা কিন্তু সজীব উপাদানকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে আমরা বাস্তুতন্ত্রের উপাদান বা কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম কিন্তু পড়লাম। ঠিক আছে।